সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন এডুকেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান পাঠ্য বইয়ের লেনদেন অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন 1-এর সমাধান নিয়ে। চলো প্রশ্নটি দেখা যাক। রিফাত এন্টারপ্রাইজ একটি ব্যবসায় প্রতিষ্ঠান। 2017 সালের ডিসেম্বর মাসে উক্ত ব্যবসায় প্রতিষ্ঠানের ঘটনাগুলো সংঘটিত হয়েছে। ডিসেম্বর 1, 5 লক্ষ টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করা হলো। ডিসেম্বর 3, ব্যাংকে 50,000 টাকা নিয়ে একটি হিসাব খোলা হলো। ডিসেম্বর 5, ধারে পণ্য ক্রয় 25,000 টাকা। ডিসেম্বর 10, মালিক কর্তৃক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ 40,000 টাকা। ডিসেম্বর 15, 45,000 টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ প্রদান। ডিসেম্বর 20, পাওনাদারকে পরিশোধ 15,000 টাকা। এখানে ক নম্বরে বলছে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। খতে বলছে ঘটনাসমূহ হতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে তার কারণ ব্যাখ্যা করো। আর গ নম্বরে বলছে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও। কতে বলছে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। তাহলে এখানে ডিসেম্বরের 10 তারিখে বলছে মালিক কর্তৃক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ 40,000 টাকা। এটি লেনদেন নয়, কারণ লেনদেন হতে হলে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে। এখানে মালিক ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করেছে, ফলে ব্যবসায়ের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি, তাহলে এটি লেনদেন নয়। তাহলে আমরা এখানে লিখব ডিসেম্বর 10 দিয়ে মালিক কর্তৃক ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ গ্রহণ 40,000 টাকা। এরপর ডিসেম্বরের 15 তারিখে আছে 45,000 টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ প্রদান। এটিও লেনদেন নয়, কারণ লেনদেন হতে হলে দুটি পক্ষ থাকবে, এক পক্ষ গ্রহণ করবে, অন্য পক্ষ প্রদান করবে। এখানে শুধুমাত্র আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ বা আদেশ প্রদান করা হয়েছে, আসবাবপত্র ক্রয় করা হয়নি। অর্থাৎ এখানে কেউ গ্রহণও করেনি, আবার কেউ প্রদানও করেনি, তাহলে এটি লেনদেন নয়। তাহলে আমরা এখানে লিখব ডিসেম্বর 15 তারিখ দিয়ে আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ প্রদান 45,000 টাকা। এখানে আর বাকি যে ঘটনাগুলো আছে সবগুলোই লেনদেন। তাহলে আমরা এখানে 40,000 45,000 যোগ করে হবে 85,000 টাকা। এটিকে আমরা 2 দাগ দিয়ে বন্ধ করে দেব। এরপর খ নম্বরে বলছে ঘটনাসমূহ হতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে তার কারণ ব্যাখ্যা করো। হিসাব সমীকরণটি হচ্ছে এ সমান এল প্লাস ই। ডিসেম্বর 1 তারিখে বলছে 5 লক্ষ টাকা নিয়ে একটি ব্যবসায় শুরু করা হলো। এটি লেনদেন। এখানে ব্যবসায়ে নগদ অর্থ আনার ফলে ব্যবসায়ের নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে আমরা লিখব ডিসেম্বর 1 তারিখ দিয়ে লেনদেন। এখানে এ সমান এল প্লাস ই হিসাব সমীকরণের উপাদান এ ও ই উভয়ই বৃদ্ধি পেয়েছে। এ হচ্ছে অ্যাসেট অর্থাৎ সম্পদ, ই হচ্ছে ইকুইটি অর্থাৎ মালিকানা সত্ত্ব। এখানে নগদ অর্থ এবং মালিকানা সত্ত্ব উভয়ই বৃদ্ধি পেয়েছে। এরপর 3 তারিখে বলছে ব্যাংকে 50,000 টাকা নিয়ে একটি হিসাব খোলা হলো। ব্যাংকে 50,000 টাকা নিয়ে হিসাব খোলার ফলে ব্যাংক জমার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ব্যবসায়ের নগদ অর্থের পরিমাণ হ্রাস পেয়েছে। তাহলে আমরা এখানে লিখব 3 তারিখ দিয়ে এখানে এ সমান এল প্লাস ই হিসাব সমীকরণের উপাদান এ হ্রাস বৃদ্ধি পেয়েছে। এরপর 5 তারিখে বলছে ধারে পণ্য ক্রয় 25,000 টাকা। এটিও লেনদেন। এখানে ধারে পণ্য ক্রয়ের ফলে পাওনাদার বৃদ্ধি পেয়েছে এবং অন্যদিকে মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে। তাহলে আমরা এখানে লিখব 5 তারিখ দিয়ে লেনদেন। এখানে এ সমান এল প্লাস ই হিসাব সমীকরণের উপাদান ই হ্রাস পেয়েছে এবং এল বৃদ্ধি পেয়েছে। ই হচ্ছে এখানে ইকুইটি অর্থাৎ মালিকানা সত্ত্ব, এল হচ্ছে এখানে লিয়াবিলিটিস অর্থাৎ দায়, পাওনাদার হচ্ছে আমাদের দায়। তাহলে এখানে মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে এবং
দায় অর্থাৎ পাওনাদার বৃদ্ধি পেয়েছে। এরপর 20 তারিখে বলছে পাওনাদারকে পরিশোধ 15,000 টাকা, এটি লেনদেন। পাওনাদারকে পরিশোধ করার ফলে আমাদের ব্যবসায় থেকে নগদ টাকার পরিমাণ হ্রাস পেয়েছে, অন্যদিকে পাওনাদারও হ্রাস পেয়েছে। তাহলে আমরা এখানে লিখব 20 তারিখ দিয়ে লেনদেন, এখানে এ সমান এল প্লাস ই, হিসাব সমীকরণের উপাদান এ ও এল উভয়ই হ্রাস পেয়েছে। এ হচ্ছে এখানে অ্যাসেট অর্থাৎ সম্পদ, এল হচ্ছে লিয়াবিলিটিস অর্থাৎ দায়। এখানে নগদ অর্থ হ্রাস পেয়েছে, আবার পাওনাদারও হ্রাস পেয়েছে পাওনাদারকে পরিশোধ করার ফলে। গ নম্বরে বলছে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও। হিসাব সমীকরণের সূত্রটি হচ্ছে সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। প্রশ্নটি পড়ে বুঝে নিতে হবে সম্পদ পাশে কয়টি কলাম হবে এবং দায় প্লাস মালিকানা সত্ত্ব পাশে কয়টি কলাম হবে। ডিসেম্বর 1 তারিখে বলছে 5 লক্ষ টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করা হলো। এটির জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে সম্পদ পাশে নগদ নামে একটি কলাম হবে এবং দায় প্লাস মালিকানা সত্ত্ব পাশে মূলধন নামে একটি কলাম হবে। 3 তারিখে বলছে ব্যাংকে 50,000 টাকা নিয়ে একটি হিসাব খোলা হলো। এটির জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে সম্পদ পাশে ব্যাংক নামে একটি কলাম হবে, আর নগদ নামে যেহেতু একটি কলাম আছে, নগদ নামে আর কোনো কলাম হবে না। 5 তারিখে বলছে ধারে পণ্য ক্রয় 25,000 টাকা। এটির জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট। ক্রয় খরচ, খরচ আর আয় নামে কোনো কলাম হয় না, আর দায় প্লাস মালিকানা সত্ত্ব পাশে পাওনাদার নামে একটি কলাম হবে। 10 তারিখে বলছে মালিক কর্তৃক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ 40,000 টাকা। এটি লেনদেন নয়, কাজে এর কোনো জাবেদা হবে না। 15 তারিখে বলছে 45,000 টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ প্রদান। এটিও লেনদেন নয়, কাজে এর কোনো জাবেদা হবে না। 20 তারিখে বলছে পাওনাদারকে পরিশোধ 15,000 টাকা। এটির জাবেদা হবে পাওনাদার ডেবিট, নগদান ক্রেডিট। পাওনাদার নামে একটি কলাম আছে, কাজেই পাওনাদার নামে আর কোনো কলাম হবে না, আর নগদ নামেও একটি কলাম আছে, কাজেই নগদ নামে আর কোনো কলাম হবে না। 1 তারিখে বলছে 5 লক্ষ টাকা নিয়ে একটি ব্যবসায় শুরু করা হলো। ব্যবসায়ে নগদ টাকা আনার ফলে ব্যবসায় নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা এখানে লিখব ডিসেম্বর 1 তারিখ দিয়ে নগদে যোগ করব 5 লক্ষ টাকা এবং মূলধনে যোগ করব 5 লক্ষ টাকা, কারণ মালিক প্রতিষ্ঠানকে নগদ অর্থ, পণ্য, সম্পদ ও সুবিধা প্রদান করলে মূলধন হিসাবে লিপিবদ্ধ হয়, এ কারণে মূলধনে যোগ করা হলো। এটির মন্তব্য হবে মূলধন আনয়ন। এখন আমরা এখানে 5 লক্ষ আছে 5 লক্ষই লিখি, এখানে 5 লক্ষ আছে 5 লক্ষই লিখি। এরপর 3 তারিখে বলছে ব্যাংকে 50,000 টাকা নিয়ে একটি হিসাব খোলা হলো। এর ফলে ব্যাংকে নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং অন্যদিকে আমাদের ব্যবসায় প্রতিষ্ঠান থেকে নগদ টাকা হ্রাস পেয়েছে। তাহলে আমরা এখানে লিখব 3 তারিখ দিয়ে ব্যাংকের সাথে যোগ করব 50,000 টাকা, যেহেতু ব্যাংকে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে। আবার ব্যাংকে জমা দেওয়ার ফলে ব্যবসায় থেকে নগদ অর্থ হ্রাস পেয়েছে, এ কারণে নগদ থেকে বিয়োগ করব 50,000 টাকা। তাহলে আমরা এখন 5 লক্ষ থেকে 50,000 বিয়োগ করলে থাকবে 4,50,000 টাকা, আর এখানে 50,000ই লিখব। এখানে 5 লক্ষ ছিল 5 লক্ষই লিখব। এটির কোনো মন্তব্য হবে না, মূলধনের পরিবর্তন হলেই শুধুমাত্র মন্তব্য হয়। এরপর 5 তারিখে বলছে ধারে পণ্য ক্রয় 25,000 টাকা। ধারে ক্রয়ের ফলে আমাদের পাওনাদার বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে 5 তারিখ দিয়ে পাওনাদারের সাথে যোগ করব 25,000 টাকা। আবার ক্রয় খরচ, খরচ হলে মূলধন হ্রাস পায়, এ কারণে মূলধন থেকে বিয়োগ করা হলো। এটির মন্তব্য হবে ক্রয়। এখন আমরা এখানে যোগ করব 4,50,000 ছিল, এখানে 4,50,000ই হবে, এখানে 50,000 থাকবে, এখানে 25,000 হবে, এখানে 5 লক্ষ থেকে 25,000 বিয়োগ করলে 4,75,000 হবে।
এরপর 20 তারিখে বলছে পাওনাদারকে পরিশোধ 15,000 টাকা। পাওনাদারকে পরিশোধ করার ফলে ব্যবসায় থেকে নগদ টাকার পরিমাণ হ্রাস পেয়েছে। অন্যদিকে পাওনাদারকে পরিশোধ করার ফলে পাওনাদারও হ্রাস পেয়েছে। তাহলে আমরা এখানে লিখব 20 তারিখ দিয়ে যেহেতু নগদ পরিশোধ করা হয়েছে তাহলে নগদ থেকে বিয়োগ করব 15,000 টাকা, কারণ নগদ টাকা কমে গেছে। আর পাওনাদারকে পরিশোধ করার ফলে পাওনাদারও কমে গেছে, এ কারণে পাওনাদার থেকে বিয়োগ করব 15,000 টাকা। এখন 4,50,000 থেকে 15,000 বিয়োগ করলে থাকবে 4,35,000 টাকা। এখানে 50,000ই থাকবে। এখানে 25,000 থেকে 15,000 বিয়োগ করলে থাকবে 10,000 টাকা। এখানে 4,75,000 ছিল, 4,75,000ই থাকবে। এখন সম্পদ পাশে নগদ আর ব্যাংক এই দুটি কলাম যোগ করে হবে 4,85,000 টাকা। আর দায় প্লাস মালিকানা সত্ত্ব পাশে পাওনাদার এবং মূলধন এই দুটি কলামের যোগ করে হবে 4,85,000 টাকা। এই রেজাল্টটিকে আমরা 2 দাগ দিয়ে বন্ধ করে দেব। আমার এই ভিডিওটি ভালো লাগলে নতুন নতুন আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।